গুড মর্নিং, হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার এট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি আবার এসে গেছি কোথায় পাবো তারে পরবর্তী অংশ শোনার জন্য। আগের অংশে আমরা দেখলাম গাজী মাতিয়ে দিয়েছে সকলকে। কিসের তার জাত সেসবের কোনো কিছু আসে যায় না, তার একটাই পরিচয়, সে হচ্ছে মুর্শেদের দাস। সবাইকে সে কোন এক ভাবের সাগরে যেন ভাসিয়ে নিয়ে চলে। ব্রহ্মনারায়ণ কেমন বলেন, লেখক কেমন বলেন, ঝিনি বা ঝিনির মা, তাদের মনেই বা কোন চলাচল হয়, দেখি সামনে। থাকুন সঙ্গে, কমেন্টস করলে ভালো লাগবে। কিন্তু ব্রহ্মনারায়ণের কান সেদিকে নেই। আমার দিকে ফিরে বলেন, কি জানি, বুঝি না। তার কথায় আমার ভিতরের কলকলানি, গলার দরজা ঠেলে আসতে চায়। কি এক ভিন যাত্রী, সে কোথায় যায়, কার সঙ্গে, কি তার ফেরার সমস্যা, এসব ঠিক তার মনের তারে মেলে না। তাই মন কিছুতেই বুঝ মানে না। তিনি চিরদিন ঠিক বুঝিয়ে এসব বেঠিক দলকে কি বোঝাবেন বুঝতে পারেন না। কিন্তু আমি গলায় আগল দিলে কি হবে? ওদিকে মা মেয়েতে আগল খোলা, সেই খোলাতে আমার আগলও মরমরিয়ে যায়। ঝিনি সহজ গলা শোনা যায়, বাবা একটু গিয়ে। এ আবার সেই কথা সবার মাঝেই পড়ে, যার কথা সে নিক। চোখের তারা লক্ষ্য করে বুঝতে অসুবিধে নেই, ভিন যাত্রীকে মেয়ে বলে, তার বাবাকে যেন ভুল বোঝানো হয়। এমন সময়ই মোটা গলাটা শোনা যায়, আপনাদের টিকিটগুলো নিন তো। জানলা দিয়ে দেখি টিকিট বাবু এসে দাঁড়িয়েছেন। খোপের ভিতরে আসবার দরকার নেই, জানালা দিয়ে হাত বাড়িয়েই হবে। বাবুর এক হাতে টিকিটের গোছা, আর হাতে পেন্সিল। খাওয়ার সময় পেয়েছেন কিনা কে জানে, নাওয়ার সময় পাননি। রুক্ষ চুলে চোখ ঢাকা পড়েছে প্রায়। গলায় আছে খকর খকর কাশি, অথচ বুকখানি হাট করে খোলা। গাজী বলে, 2খান টিকিট দেন, কালীনগরের একখান ফার্স্ট ক্লাস আর একখান আমার। টিকিট বাবু দাম বলেন। টিকিট লিখতে লিখতে আমি জানলা দিয়ে দাম বড়িয়ে ধরি। সহসা ব্রহ্মনারায়ণের গলার খোঁচা এসে বেঁধে, ওর ভাড়াও কি আপনি দিচ্ছেন? কাজী নিজেই জবাব দেয়, তয় আর কে দিবে বাবু, বাবুর সঙ্গে যাচ্ছি। কথা আর শেষ করে না সে, মুর্শেদের নামে একটু হাসে, যদিও তা ব্রহ্মনারায়ণ ভোলানো হাসি হয় না। তিনি আবার জিজ্ঞেস করেন, আবার ফিরবে কখন? কাজী তেমনি হেসে বলেন, বাবুর সঙ্গেই ফিরব। এবার যা বোঝার তা বুঝে নাও। ব্রহ্মনারায়ণ ঘাড় নেড়ে বলে ওঠেন, বাহবা বাহবা বাহবা, ও ঝিনি, এ যে তোর ফিলসফির ওপরে যায় রে। সারাদিনের ভরণ পোষণ, মায়ের রাহা খরচের দায় দায়িত্ব স্তক নিয়ে বসে আছে। ঝিনির সহজ হাসি সহজভাবেই মুখোমুখি ঝরে পড়ে। গাজী তখন নিজের হাতে টিকিট নিয়ে নিজের মনেই টিকিট দেখে, আবার গুনগুন করে, যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে কিসের লেনা দেনা। এর মধ্যে টিকিট বাবু গিয়ে দাঁড়ান ব্রহ্মনারায়ণের কাছে। এক মুখে তার অনেক কথা, টাকা বের করে দিতে দিতে বলেন, 3খানা গোসাবা। বলবার আগেই টিকিট বাবুর লেখা শুরু হয়ে গিয়েছে, যেন খবর তার আগেই জানা। ব্রহ্মনারায়ণ ততক্ষণে আগের সুরেই তাল ধরেন। আমি ভাবছি এদিককার লোক কোথাও ঘরে ফেরা হচ্ছে, তা নয়, একেবারে ফকিরের সঙ্গে, তাও আবার ফকিরের জন্য নিজের ট্যাকের কড়ি দিয়ে একটু ঘোরাঘুরি। আপনাকে আবার আমি ফিলসফির কথা বলতে গেছি। এবার চোখাচোখি মেয়ের সঙ্গে হাসিতে হাসিতে মজা লোটে বাপ বেটিতে। তবু তো গাজীর গলার গুনগুনানি শুনতে পাননি, যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে কিসের লেনা দেনা। ভাবের অভিধানে দেখো ও কথা কার উদ্দেশ্যে, তা একবার বলে দেখুক না। মাস্টারমশাই প্রেমের ভাব জানেন না, সে সাহস নেই। দেখি গাজী আমার দিকে চোরা চোখে চেয়ে চেয়ে হাসে। অপরাধ তো আমার, ব্রহ্মনারায়ণের বিদ্রুপে সেই রকম মনে হয়। বলি, তা নয়, ও বললে যাবে, তাই আপনি নিয়ে নিলেন, এই আর কি। ব্রহ্মনারায়ণ ঘাড় নেড়ে আমার কথা পূরণ করেন। কন্যা আর গিন্নির দিকে চেয়ে চোখ পিটপিটিয়ে হাসেন। দেখো, যেন বিটলে ছোড়াটা ইয়ারদের দিকে চেয়ে কি রহস্য করে। তবে সব খেলারই উল্টো চাল আছে, সেই চালটা মেয়ের দিক থেকেই আসে। তাতে কি হয়েছে বাবা, ওর ভালো লেগেছে, তাই এর সঙ্গে যাচ্ছেন। তোমার সবটাতেই বাড়াবাড়ি। বলুক তো, কন্যা বলুক। আর বাপ তার আপন রক্তের কাছে একটু ঋণগ্রস্ত হন। ফিলসফি কেবল সেন্টিমেন্ট গাজী নিয়ে বেড়ালে সেটা কেবল বিফল ভাবের ঘোর, আর যত কিছু সঠিক পথের খবর শুধু মাস্টারমশাইয়ের ঝোলায়। এ ঘোর কাটুক। ঝিনি এখন অনেক সহজ কথা বলে হেসে তাকায় ভিন যাত্রীর দিকে। যাত্রী সম্মতিসূচক ঘাড় নাড়বে সে সাহস নেই, কিন্তু এতই সহজ। তবে আর ও ভোলার মন বলেছে কেন, খ্যাপা বলেছে কেন? ব্রহ্মনারায়ণ আপন ভাবেই ভোলা, আপন পথের খ্যাপা। বলেন, ও বাড়াবাড়িটা আমার হলো, তবে আর কি, কেবল ওই গান শোনো আর টাকা দাও, আর এ গিয়ে পকেট উজাড় করে ঘুরুক, তোরাই সংসার করবি বটে।
অমনি উজানি গাঙের ছলছলানি হাসির জোয়ার ঝিনির গলায়, যেন ঢেউয়ে ঢেউয়ে ভাঙে, তরঙ্গে তরঙ্গে কাঁপে। মাকে বলে, শুনছো মা বাবার কথা, যেন আমি তাই বলেছি। মা তার দল ছাড়েননি। শোনা যায়, ওর কথা বাদ দে না। বাদ দে না? বাহ, টাকা কি ফুট করাই নাকি গো? আমার বেলায় তো দেখি না। আবার হাসি। মা মেয়ে দুই সখীতে, কিন্তু ব্রহ্মনারায়ণের সেদিকে তেমন নজর নেই। অধীনের দিকেই ফিরে একটু চোখ টেনে পুচ করেন। তা মহাশয়ের কি করা হয় জানতে পারি? মহাশয়, স্বরে যে শুধু বিদ্রুপ তা নয়, সুরে যেন অন্য একটু খোঁচা। পড়তে জানলে হয়, সে লিখনও লেখা আছে ব্রহ্মনারায়ণের চোখে। পড়ে দেখো লেখা আছে, তা সাধু ফকিরের পেছনে খরচ করতে তো ভালো লাগছে, এ রেস তো আসছে কোত্থেকে? চাহনির রকমটিও একটু তেরছা। একে আপাদমস্তক দেখা বলে না, একে বোধহয় নজর খুঁচিয়ে দেখা বলে। ছেলেবেলায় পাঠশালার মাস্টারমশাইয়ের মুখখানি চোখের সামনে ভাসে। হাতে যার কালনাগিনী ফনা তুলে লিক লিক করত, কালনাগিনীর মতোই সেই বেদগাছা। মাস্টারমশাইয়ের চোখ একেবারে সেই ছোট্ট বুকে গুজে দেওয়া নজর, হয়তো ছাত্রটির 10 আনা 6 আনা চুলের ছাঁটের দিকে। মিহি গলাও যে কি ভয়ঙ্কর নিষ্ঠুর শোনাতে পারে, সে জ্ঞান লাভ তখন থেকেই। তার সঙ্গে কেবল একটু দাঁতে দাঁত চিবুনো। শোনা যেত, বাবু কি যাত্রার দলের নাম লেখাইছেন নাকি? আহ, যেন শিকার নিয়ে দুলে দুলে সাপের খেলা, এমনি মর্মান্তিক। আসন্ন ছোবলের যন্ত্রণা ততক্ষণে ভয় হয়ে বুকে কাঁপতে আরম্ভ করত। শিকারের নজর সেই যে মাস্টারমশাইয়ের চোখে আটকে যেত, তাকে আর নড়ানো যেত না। তবে এ কথা ঠিক, পাঠশালার গুরুমশাইয়ের সেই বাঘা চোখের নজরে নির্যশ ভুল ছিল না। সেই দিনের ছোট বুকের ত্রাস আজ ভরা বুকে হাসি হয়ে বাজে। একরামপুরের বামুনপাড়ার কেদার চক্রবর্তী যাত্রার দল, সে তো ছিল তোমার চোখের আলেয়াহে। তোমার তখন নাক টিপলে দুধ গলে, তাতে আবার ভদ্রলোকের ছেলে। আর ঝাঁকড়া চুলো কেদার চক্রবর্তী, তাকে তুই কোন নজরে দেখেছিলি? মনে করেছিলি সে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু, বেহুলার চাঁদ সদাগর। সে রামায়ণের রাম, মহাভারতের অর্জুন। কম করে 60 বছরের সেই লোকটার হাল চাল হেলা দোলা তোকে কি গুণ করেছিল? একদিন গাল টিপে আদর করে ডাক দিল, সেই ডাক বাপ মা ভাই বোন ঘর ভুলিয়ে দিল। ঘর পালিয়ে তুই গেলি নীল রং মাখতে, গায়ে পিঠ বসন, হাতে মকর মুখো ঝকঝকে টিনের বাঁশি, পায়েতে ঘুঙুর। আসরে দাঁড়িয়ে সেই রজকদের ছেলেটা প্রহ্লাদ সেজে তোকে মধুসূদন দাদা বলে ডাকত। তুই আসরে দাঁড়িয়ে মুখে বাঁশি তুলে ধরতিস, আর পটলা মেছো আসরের নিচ থেকে ফুলুট বাজিয়ে দিত। হালের দিনে হলে কি বলতো হে নাগরিক, প্লেব্যাক? তা সেই রকমই ব্যাপার। বাঁশি শুনে প্রহ্লাদ পাগলা, তুই খিলখিলিয়ে হাসতিস। মাথার ওপর 8 ডজন হ্যাজাক জলে, সকলে দেখতে পেত কৃষ্ণকে, কিন্তু প্রহ্লাদ দেখতে পেত না। তুই পায়ের ঘুঙুর বাজিয়ে ছুটে পালিয়ে যেতিস, ডাক দিতিস, প্রহ্লাদ আমি এখানে। প্রহ্লাদের অমনি ছুট, কোথায় কোথায় মধুসূদন দাদা? তারপর ঘরে ফিরে কেষ্ট ঠাকুরের পিঠের চামড়া কস্তর উঠেছিল, সে হিসাবটি চেয়েও না। তাই বলি, পাঠশালার গুরুমশাইয়ের সেই নজরে নির্যশ ভুল ছিল না। কিন্তু যে কারণে নজর বিচার, সেই ব্রহ্মনারায়ণের নজর ততটা মর্মান্তিক নয়। তখনকার 10 আনা 6 আনার মর্ম ছিল আলাদা। আজকের মাথায় যে কত আনাতে কি আছে তার হিসাব জানা নেই। তখন ছিল নরসুন্দরের সঙ্গে রাম রাবণের লড়াই, নয়তো তোষামোদের হাত জোর। এখন কেবল মাথাটি বাড়িয়ে দেওয়া। তবু কেন ব্রহ্মনারায়ণের চোখে এমন ব্রহ্মদত্তির খোঁচা? ধুতি পাঞ্জাবি আর সঙ্গে ঝোলায় কিছু বেয়াদপি লেখা আছে নাকি? ভেবেছেন বুঝি ভিনযাত্রীর খাওয়া আছে ঘরে, বনের মোষ তাড়িয়ে ফেরে বনে, বেকার ঘোরে পরের ধনে, রঙে মজে ফকির নিয়ে অন্যের জীবিকায়? কথা বলবার আগেই আবার ব্রহ্মনারায়ণ ত্রুটি শোধন করেন। অবশ্যই কে কি করে সেসব কথা নাকি আজকাল জিজ্ঞেস করলে লোকে অসন্তুষ্ট হয় বলে বুড়া তার চোখের চ্যাংড়া নজর ঘুরিয়ে আনেন মেয়েকে ছুঁয়ে। জবাব দেবার সুযোগ পাই না, তার আগেই শোনে ঝিনির গলা, তা সত্যিই তো, ও কথা জিজ্ঞেস করছো কেন বাবা? ওর তো কোনো অসুবিধে থাকতে পারে? অব্যর্থ, নিশ্চয়ই খুবই থাকতে পারে। বেঁচে থাকুক এ যুগের শালীনতা। বাংলাদেশে এমন জীবিকা আছে বলতে গেলেই কেন যেন ঠেক খেতে হয়। বরং একটু অসহায় হয়ে বলি, বেকার নই, বিশ্বাস করতে পারেন। প্রথমে ঝিনির হাসির উপচায়, তারপরে মাস্টারমশাইয়ের। সম্ভবত আমার গলার স্বরেই কথাটা তার বিশ্বাসযোগ্য মনে হয়েছে। হাত তুলে বলেন, আহা হা, অবিশ্বাস কেন করব? এমনি একটা কথার কথা জিজ্ঞেস করলাম আর কি। তা যে করেননি সে প্রত্যয় আগাম পেয়েছি, তবে বিশ্বাসের লাভটুকুও পাওয়া গেল এবার। তাই কথার বাঁক ঘুরিয়ে নেন, কিন্তু সেই এক দড়িয়ারি বাঁক। বলেন, তবে এই যে আজকাল সব হয়েছে, পেশা বা জীবিকার কথা জিজ্ঞাসা করা যাবে না, এর কোনো মানে বুঝতে পারি না। চুরি চামারি তো করি না রে বাপু, যে লোকের কাছে বলতে পারবো না। আজকাল যে কি সব আদব কায়দা হয়েছে!
ব্রহ্মনারায়ণ হাত উল্টে দেখান, বোধহয় সবই উল্টো হাওয়ায় বহে, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারেন না, সেই কথাটা বোঝাতে চান। কিন্তু ওর চুরিচামারির কথায় শিরদাঁড়ার কোথায় একটা খোঁচা লেগে যায়, চুপ করে থাকা যেন দায় হয়ে ওঠে। যদিও কি বা যায় আসে, আমি যাই কালীনগর, ব্রহ্মনারায়ণ যান গোসাবা, আমি নেমে যাব আমার ঘাটে, পথের দেখা সেখানেই শেষ। আমার জীবিকায় যদি তার মনে কোনো ধন্দ থেকে যায়, সে বিড়ম্বনা আমার নয়। ঝিনি কিন্তু হাসে, বলে চুরিচামারির কথা নয়, অনেকে পছন্দ করেন না, তোমার জানতে চাওয়াও উচিত নয় বাবা। ব্রহ্মনারায়ণ চোখ বুজে বলেন, জানতে চাইনি তো আর, বলেই চোখ তাকিয়ে ঘাড় নাড়েন। আবার বলেন, শুনেছি পুলিশ গোয়েন্দা টোয়েন্দা হলে তাদের অসুবিধা থাকতে পারে। ঝিনি প্রায় হতাশায় হাসে, চোখ তুলে চায় ভিনযাত্রীর দিকে, বলে, তবে আর বলছো কেন বারে বারে? তার মানে কি? ঝিনি কি বলতে চায় আমি পুলিশ গোয়েন্দার লোক? কথা যে এখন নিজের দায় হয়ে ওঠে। পুলিশ গোয়েন্দাতে আমার অভক্তি নেই, কিন্তু জীবনে যা নিজেকে ভাবতে পারিনি তাই বা মুখ বুঝে মানি কেমন করে? তাছাড়া ব্রহ্মনারায়ণকে কেমন যেন হতাশ মনে হয়। খ্যাপাটা যখন জুড়িয়ে যায় তখন তাকে করুণ লাগে। বেশ তো, পথের দেখা পথেই যখন শেষ, তখন না বলার দায় যতটুকু, বলার দায় তার চেয়ে আর কতখানি। মুখ তুলে বলি, না না, বলার কিছু নেই, আমি একটু লিখি টিখি। লেখেন টেখেন? চলে যাওয়া পালে যেন দমকা বাতাস লাগে। ব্রহ্মনারায়ণের ভঙ্গি হয়ে ওঠে যাত্রার দলের বিবেকের মতো। হাঁক দিয়ে বলেন, দেখ চিনি, তখন থেকেই আমার সেই সন্দেহ হয়েছিল, নিশ্চয়ই কবি। না, তার মানে? বলার অবকাশ পাই না। ব্রহ্মনারায়ণ আমার কথার মাঝে চড়ে বসেন। ও, তাহলে গপ্প? নিশ্চয়ই গপ্প লেখা হয়। ওই একই কথা হলো, গপ্পও যা কবিতাও তাই, আমি চেহারা দেখেই বুঝেছি। একেবারে গপ্প, গল্পের সম্মানটুকুও নয়। এরপরে যদি ভুলেও সাহিত্য সাধনা ইত্যাদি বলতে যাও, আরও যে কি শুনতে হবে জানো না। কিন্তু অধীনের চেহারায় তার কি উর্দি পড়া আছে বুঝতে পারি না, বোঝবার দরকার নেই। তার আগেই ব্রহ্মনারায়ণের গলায় রহস্য উদ্ঘাটনের হাসি। বলেন, তাই তো বলি, এ আবার কোন ফিলসফির ওপরে যায়? কবি লেখক না হলে কি আর ওসব হয়? অর্থাৎ ব্রহ্মনারায়ণের কাছে সেটা আরো হাস্যকর। যেটুকু বা কলকে পাওয়া গিয়েছিল তাও বেহাত। কথা শুনেই বোঝা গিয়েছে এও যেন বনের মোষ চড়ানির সামিল, নইলে মাস্টারমশাইয়ের কাছে গপ্প কবিতা সব একাকার হয়ে যেত না। জবাব দেবার কিছু ছিল না, অতএব মুখ ফেরাতে হয়। তার আগেই শোনা যায়, এতটা যখন হলো তখন নামটা বাকি রাখবেন না। ফিরে দেখি ঝিনির কাজল পরা চোখে কৌতূহল। এবার আরো সহজ, এবার সোজাসুজি। বাপের মিটেছে, এবার মেয়ের শুরু। এ কি বেয়াজ বলো, মনের যেন সুর কেটে যায়। পাড়ি ছিল দিগন্তে, এই রোদে নীল অধারা আকাশে, সবুজে আর সোনা মাঠের শেষে। যত দূরে যাও তত দূরের বাঁধে বাঁধে, পাখির ঝাঁকের ঘর ছাড়া বনভোজনের জটলায় আর দরিয়ায় দরিয়ায়। এখানে কারুর নাম ধাম নেই, পরিচয় নেই, পরিচয়ের জগৎ ছোট। তখন সীমানা চৌহদ্দি আসে, তখন বেড়া এসে খাড়া। অপরিচয়ের কোনো সীমা নেই, কোনো দায় নেই, সে চলে যেমন খুশি, বলে যেমন খুশি। বাধা ধরার ছক, সীমানা, সরহদ্দ সে আজ পিছনে ফেলে এসেছে। কিন্তু পথ কোথায়? এখন এই মুহূর্তে তুমি ছকের ঘরে দাঁড়িয়ে জবাব না দিলে চলে কি করে? সহযাত্রারও তো একটা দাবি আছে, তাই আবার এ যুগের এক বিদুষী। কবুল যখন করেছো, নাম না বলে যাবে কোথায়? তুমি তো আপন তুচ্ছতায় সংকোচে মরো, আর একদিকে শালীনতা যায়, ওজোরে অহংকারের কালি। অন্তত সম্রাট দূরের কথা, দরবারের পারিষদের গদিটা স্তক পাওনি, সেইটা জানান দাও। নামটা বলতে হয়। তৎক্ষণাৎ ঝিনির গলায় বাজে, কি আশ্চর্য, নাম তো জানা। সঙ্গে সঙ্গে ব্রহ্মনারায়ণ উল্টো কোপ মারেন, তুই জানিস নাকি? আমি তো কই জানি না। একেবারে সোজাসুজি কোপ, একটু এদিকও নয় ওদিকও নয়। হাত ঘুরিয়ে বলেন, তা হবে, আমিও সব পরিচরি না তো। শোনো হে বাঙালি লেখক, আহা, মরমের ব্যথা না হয় পরে সামলিও, মাস্টারমশাইয়ের পাওনাটা নিয়ে নাও। ঝিনি তখন পিতৃদেবকে সামাল দেয়, তুমি তো কিছুই পড়ো না, জানবে কি করে? আমি ওর অনেক বই পড়েছি। ব্রহ্মনারায়ণ জিভ দিয়ে দাঁতে ঠেলা দেন, বলেন, অনেক? অনেক লেখার মতো বেশ ভার ভারী কি লাগছে না তো? ঝিনি প্রতিবাদ করে, অনেক লিখতে হলে বুঝি ভার ভারী কি হতে হয়? বাবার যেমন কথা, না একটা মানানসই আছে তো। ইতিমধ্যে গিন্নির গলাও ভেসে উঠেছে। তিনি একটা বইয়ের নাম করে বলেন, সেই বইটা তো আমিও তো পড়েছি, বেশ লেগেছে। মাস্টারমশাইয়ের চোখ কপালে, গৃহিণীর দিকে তাকান যেন সেই বাগবাজারের 12 বছরের সিল্কের ভোট জড়ানো মেয়েটির দিকে, বলেন, তুমিও পড়ে ফেলেছ? তবে তো আর কথাই নেই, বলে বুড়া চ্যাংড়া গলায় হাসেন। কিন্তু অন্য পক্ষে সেদিকে কান নেই। এখন মা মেয়েতে কথা, এ যুগের বিদুষীর কাছে যেটুকুই পাওয়া না সেটুকু দেখতে পাই তার চোখের আলোতে। সংকোচের পর্দাটা সরে না, তবু কিছু কথা, কিছু জিজ্ঞাসা তার চোখে ঝিকিমিকি করে। তাতে আমার আরো অরুচি। দেখি দিগন্তে আমার ছায়া ঘনিয়ে আসে, যেমন খুশির অথই পারে বেড়া দাঁড়িয়ে ওঠে। তার মধ্যেই মাস্টারমশাইয়ের গলা শোনা যায়, আপনি কি রকম লেখেন টেকেন জানি না অবশ্যই, তবে কিচ্ছু হচ্ছে না, যা তা সব লেখা হচ্ছে আজকাল।
আহা, মান পরে হবে, আগে শুনে যাও। আপন পাওয়া না মিটিয়ে নাও হে লেখক, কিন্তু জবাব আসে নিজের ঘর থেকেই। তুমি তো কিছুই পড়ো না, ভালো মন্দ তুমি জানবে কি করে? আরে, না পড়লেও একটু একটু পাতা উল্টাই তো, পড়াই যায় না, যাচ্ছে তাই, অপাঠ্য। ঝিনির প্রতিবাদ আওয়াজ দেয়, যুক্তির জাল ছড়ায়। তুমি বাঘের ভয় করলে কি হবে? ঠিক জায়গাতেই সন্ধে হয়। তবে শ্রবণ আমার বন্ধন করি, কান দেব না। ভালো মন্দের ধন্দ, সারা জীবনের হাসন শাসন, আজ সেসব রেখে এসেছি। আজ কাজ নেই, আজ বিচার নেই। মন চলো যাই খোপের বাইরে, উকিলরা তর্ক করুন। কোন এজলাসে বিচারক বসে আছেন, তাঁর রায় যবে আসবে তবে। আসামি আপন গরজে কাম করোগা। মুখ ফেরাতেই সামনে দেখি গাজীর মুখ। খোপের কথায় কি প্রত্যয় তার কে জানে। এ ফকিরটা সত্যি পাজি, দেখো সেই মিটিমিটি হাসি, যেন চোরাই মালের খোঁজ পেয়েছে। শোনো, যাকে নিয়ে এত কথার আমদানি, সে তখনও সেই ধরতাই ভোলেনি। গুনগুনিয়ে খেই টেনে চলেছে। পদ্ম পাতায় পানির ফোঁটা টলমল, পদ্ম ভিজে না, তার সাক্ষী দইয়ের হাঁড়ি, উপরে ভাসে ননি ছানা। প্রেমের সন্ধান যে জেনেছে, তার আবার লেনাদেনার ভাবনা। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে কিসের লেনা দেনা। গাজী গাইতে গাইতে হঠাৎ যেন চমক খায়, কপালে হাত দিয়ে রোদ ঢেকে দূরে তাকায়। বলে, বাবু, উই যে দেখা যায় কালীনগর, এসে পড়া গেল। তার নজরে নজর তুলে দেখি, দূরে পুবের বাঁকে মাস্তুলের ভিড়, বাঁধের কোলে এলোমেলো ঘর। এখান থেকে দেখি যেন ঘরের ঘাড়ে ঘর, ঘরের মাথায় ঘর।